তখন মনে হতো যে উফ, ডামরিক করতে পারলে বেশ মজা হয়, যদি কোনোদিন কেউ কলকাতায় বা বাংলা ছবিতে ভোগ বানায় আর কি। কলকাতায় যারা কাজ করেন, বাংলায় যারা কাজ করেন, তাদেরকে বলে তাদের আসল ব্যক্তিত্বটা কি পর্দার ব্যক্তিত্বর বাইরে সেটা জানা থাকে বলে সেইগুলো একটুখানি খুঁজিয়ে বার করতে সুবিধা হয়। তো পান্নর ক্ষেত্রে তাই হয়েছে। যখন ভোগ প্রথম পড়ি, আমি কোথাও একটা অতীনের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছি। কেন? তার কারণটা হচ্ছে ঠিক অতীনের মতোই। অতীন, আপনারা যারা অডিও স্টোরিটা শুনেছেন কিংবা যারা বইটা পড়েছেন তারা জানবেন যে অতীনের বাবা মা নেই। সে আর্থিকভাবে সচ্ছল, তার কোনো আর্থিক অনটন বা অভাব অ্যাজ সাচ নেই, এবং তিনি একজন তার হাউস হেল্প, বয়স্ক হাউস হেল্প, যার সঙ্গে তার একটা খুব মা ছেলে গোছের সম্পর্ক। এরকম একটা সেট আপে অতীন দিন কাটায়, অতীন থাকে, অতীন অবিবাহিত। এই জীবনটা আমি নিজে অনেকদিন কাটিয়েছি, আমি যেহেতু খুব অল্প বয়সে বাবা মাকে হারাই, সেই জন্য। তো সেই কারণে আমার মনে হয়েছিল যে আমি যদি অতীনের জায়গায় থাকতাম, আমার কোন জিনিসটা, কোন ছিদ্রপথ দিয়ে, কোন কি বলবো, কোন রন্ধ্র দিয়ে এই সুপার ন্যাচারাল প্রেজেন্সটা ঢুকতে পারে। এবং সেটা আমার সবসময়তেই মনে হয়েছিল যে আসলে আমরা যতই বলি না কেন যে আমরা যখন আমাদের বাবা মাকে হারাই, হারানোর পর আমরা বড় হয়ে যাই, আমরা ভুলে যাই সেই শোক বা সেই স্মৃতি, সেটা হয় না। আমাদের এই শোকটা থেকে যায় সবসময়। এই শোকটাকে আমরা ডিনাই করে আমরা মাথার একটা কোণে সরিয়ে রেখে আমরা চড়াইগতি বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু থেকে যায় ওটা মাথায়, এবং সেটা কিন্তু ভিতরে ভিতরে একটা ক্ষরণ ঘটাতে থাকে। আমাদের কিন্তু মন খারাপটা থেকেই যায়। এই মন খারাপের রাস্তা দিয়েই কিন্তু এই এই দৈব বা এই পিশাচিনীর প্রবেশ যারা গল্পটা করেছে বলে আমি এভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করেছি। তো সেইখান থেকে, সেই জায়গা থেকে এই জিনিসটা হয়তো এক্স্যাক্টলি অভিজ্ঞতার গল্পে অক্ষরে লেখা নেই, কিন্তু এইটার বাতাবরণটা সৃষ্টি করা আছে ভেরি মাচ। তো আমি ভোগের বাকিটা একদম আমি শুধু এই জায়গাটাকে একটু আন্ডারলাইন করেছি, এবং এইটা আন্ডারলাইন করার ইচ্ছে থেকে আমার ভোগ বানানোর তাগিদটা প্রথম আসে। যে আসলে আমরা মানসিকভাবে আমাদের জীবনের অনেকগুলো অভিজ্ঞতা আমাদের দুর্বল করে, যেটাকে আমরা স্বীকার করি না, যার মুখোমুখি হয়তো দাঁড়াই না বা সাহস করে 2023 সালে পর্ণসবরীসা বানিয়েছিলাম, এবং তারপরে নিকষ ছায়া 2024, এবং এখন ভোগ। তাতে যে পরিমাণ সাড়া এবং সাফল্য আমরা দেখেছি পর্ণসবরীসা এবং নিকষ ছায়ার ক্ষেত্রে, সেইটার থেকে যে ভরসাটা আমরা পেয়েছি সেটা থেকেই ভোগ বানানো বা আগামীতে আমার আরো অনেকগুলো এই ধরনের গল্প নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমার আসলে সবসময়তে মনে হতো যে একদিকে আমরা জানি যে বাঙালি জাতি হিসেবে আমরা ভীষণভাবে অলৌকিক ভূতের গল্প পছন্দ করি। একটা বাঙালি আড্ডা সম্পূর্ণ হয় না একটা ভূতের গল্প ছাড়া। অডিও স্টোরি হিসেবে অলৌকিক গল্পগুলির এরকম বিপুল জনপ্রিয়তা, বাংলা সাহিত্যে এত এরকম বিরাট, শুধু এখনকার সাহিত্য না, আগে প্রত্যেক বড় সাহিত্যিক তারা ভূতের গল্পের একটা আলাদা বডি অফ ওয়ার্ক আছে তাদের, কিন্তু আমরা পর্দায় সঠিকভাবে সেটাকে ঠিক ধরতে পারি না। বা যে কবার চেষ্টা হয়েছে এর আগে বাংলায় সিনেমা, অন্তত গত 15-20 বছরে, তাতে সেগুলো যে খুব সফল হয়েছে এমনটা নয় বলেই মনে হয়েছে। তো সেখান থেকে আমার একটা জেদও ছিল যে একটু যদি সফলভাবে সুপার ন্যাচারাল হরর বানানো যায়, তো সেটা থেকে, সেই জায়গা থেকে বলতে পারি যে কিছুটা অন্তত যাকে বলে ইংরেজিতে প্রুফ অফ কনসেপ্ট, পর্ণসবরীসা মানুষ এই পরিমাণ দেখেছেন, নিকষ ছায়া আরো বেশি মানুষ দেখেছেন, নিকষ ছায়া 2 তৈরি হবে এই বছর। সো তাতে বোঝাই যাচ্ছে যে আগ্রহটা ছিলই, জাস্ট পর্দায় কেউ
হয়তো বা বিশ্বাসযোগ্য হিসেবে মানে পেশ করেনি, সেই কারণে মানুষ পর্দায় দেখার ডিমান্ডটা ছিল। কিন্তু আমরা জানতাম যে একজন ফিল্ম মেকার যখন একটা জিনিস বানান, তখন যদি 100% তিনি অ্যাচিভ করবো বলে যদি নামেন, তার মধ্যে 50% যদি করা যায় তাহলে বলা যেতে পারে যে তার চেষ্টাটা সার্থক হয়েছে। হ্যাঁ, সেইটাই হচ্ছে অন্তত আমার যা অভিজ্ঞতা, সেটা হচ্ছে মানদণ্ড আমার মনে হয়। এবং এটা কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, এটা মানে কে কি বললো তার উপরে না, বাকি তো আমি ব্যক্তিগত অ্যাসেসমেন্টের কথা বলছি। এবার সেই জায়গা থেকে আমি ভোগের ক্ষেত্রে মনে করি যে আমি 100-র মধ্যে 70 অ্যাচিভ করতে পেরেছি। আমাকে প্রথমে বড়দা বলেন যে আমি যখন তোকে ভেবেছি এবং হইচই সৌম মুখার্জিও বলেন প্যারালি বরন্দা, তখন আমি বরন্দাকে বলি যে মানে তুমি কি গল্পটা শুনেছিলে? না, আগে শুনি। রাইট, আমাকে বলে যে তুই প্রথম শুনেছিস কি? আমি না, প্রথম কাজ হচ্ছে তুই শুনি, পড়ে নে, শুনে নে, এটাতে তুই কমফোর্টেবল। আমি শুনি, যেহেতু আমার নিজের সাসপেন্স শোনার অভ্যেস আছে, গল্পটা আমার শোনা হয়ে যাবে, শুনে ভালো লাগে এবং বুঝতেই পারি কিরকম মানে তার জনপ্রিয়তার যে ওজন। তারপরে আমি একদিন পরবর্তীতার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি যে আমি গল্প শুনে নিয়েছি, আমি চরিত্র জানি, কিন্তু হোয়াট নেক্সট, মানে একদম ভেতরে নাভিস্থলে কি আছে। তখন একটু আগে পরবর্তী যেটা বললেন যে যে এইটা আমার ভাবনা, এই চরিত্রটিকে ভাবনা, এইটা হচ্ছে আমার কোর। আর প্রথম যে আনন্দটা হলো সেটা হচ্ছে সব পাঠ তো খুব মানে আমি অভিনয় শিক্ষা করে এসেছি, এই স্থানীয় পড়ে এসেছি, সব পাঠ করা খুব ইচ্ছে করে সেগুলোকে প্রয়োগ করতে অভিনয়, কিন্তু সব অভিনয় তো সেটা সম্ভব হয়ে ওঠে না, কিছু চরিত্রের জন্য হয়ে ওঠে না, আর কখনো কখনো সার্কামস্ট্যান্সিয়াল কারণে হয়ে ওঠে না। কিন্তু এইটার ক্ষেত্রে যেটা ভালো লাগলো, ঠিক পরমদার যেটা বললেন আর কি, যে পরমদার ক্ষেত্রে অতীনের সত্যটা, অতীনের চরিত্রের বাস্তবটা এরকমই পরমদার বাস্তব, আমার তো একেবারেই নয়, আমার তো মানে পুরোটাই উল্টো। কিন্তু অভিনেতার কাজ তো এটাই যে আমি যদি অতীন হতাম, হ্যাঁ, সেইটা করাটাই তো আসল আনন্দের, সেই কারণেই তো আমার কাজটার নাম অভিনয়। সেটা করার ক্ষেত্রে যে এবং আরো কয়েকটা ইনস্টেন্স, আরো কয়েকটা উদাহরণ, মানে শুধু একটা কাঁচা পাকা চুল, কাঁচা পাকা দাড়ি, মুখ হলে তো হবে না, তার তো একটা চোখের ভাষা এবং চোখের ভাষার ভেতরে একটা মন দরকার। সেই মনটার জন্য বেশ কিছু ঘটনা, কিছু সাহায্য, যেগুলো কিন্তু ভোগ গল্প থেকে না, সব মানে একটা চরিত্র তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে উপাদান এ সমস্ত গ্রহণ করতে হয়। তো সে আমার পরমদার সাথে প্রথম কাজ পরিচালক অভিনেতা হিসেবে, এবং পরমদার সঙ্গে আমার ক্ষেত্রে যে রেগুলার একটা কথাবার্তা আদান প্রদান চলে, সেটা সাহায্য করেছে বটে। কিন্তু মানে পরিচালক হিসেবে আমাদের মানে শুরুর দিন থেকেই পরমদা, প্রথম ব্রিফের দিন থেকেই দারুণ তাস তুলে দিয়েছিলেন হাতে, যেটা আমাকে অবভিয়াসলি হেল্প করেছে। এবং পরমদার শুটিং এর সেটটাও খুবই কমফোর্টেবল, মানে কোনো অভিনেতা যদি চায় যে আমি এই প্রসেসটা ওখানে করবো, পারসিউ করবো, আমি এই ধরনের একটা পরিবেশের মধ্যে নিজের মনটাকে রাখবো, সেটা পরমদার যে ডিরেক্টরিয়াল ইউনিট, পরমদার যে ডিরেক্টরিয়াল স্টাইল এবং পরমদার সেটের যে কন্ট্রোল বা যে ধরনের কামনেস অ্যাচিভ করতে পারেন পরমদা এবং তার টিম, সেটা একজন অভিনেতার পক্ষে একদম আইডিয়াল একটা শুটিং এর সেট। মানে খুব শহুরে। হ্যাঁ, এবার was this a challenge for you? How, because this is clearly very different from anything you at least I've seen you doing before. হ্যাঁ, মানে রোজ সুযোগটা আসে না, তো এলে ভালো তো করে মজা পেয়েছি, এইটুকু বলতে পারি। আমি অ্যাকচুয়ালি ডামরি বোধহয় ম্যানিফেস্ট করেছি, কারণ যখন আমি প্রথম ভোগ শুনি, আমি ভোগ বহুবার শুনেছি এবং ভীষণ প্রিয় আমার কাছে গল্পটা। কারণ লাস্ট ইয়ার I was going through something and then my friend suggested that, oh, let's listen to Sunday Suspense. It started with Mrs. Kumudni and all that, and finally bumped into ভোগ শুনে আমি তারপর প্রচুর বার শুনি ভোগ, এবং খুব ভালো লাগে। তখন মনে হতো যে
দামড়ি করতে পারলে বেশ মজা হয়, যদি কোনোদিন কেউ কলকাতায় বাংলা ছবিতে ভোগ বানায় আর কি। So I think I kind of manifested it, and honestly শহুরের আমাকে হয়তো লাগে, মানে আমি প্রচন্ড শহুরে, কিন্তু আমি যে মানে পার্টগুলো করি সেইগুলো কিন্তু শহর থেকে প্রচুর দূরে মানুষগুলো। So I've not had those kind of issues earlier or with this. মানে বড় হয়েছে শহর থেকে অনেক দূরে না, ও আসলে শহরে না, তো পাহাড়ি আসলে, এটাও দেখতে হবে। তো ডাউহিল কার্সিয়ংয়ে বড় হয়েছে, ওখান থেকে দূরত্ব নামতে হয়েছে। যে একজন লোক মানে ধরো একজন লোক সারা জীবন তুমি অন্নদেবকে দেখেছো, তিনি তার ইউনিফর্মের ওপর আন্ডারওয়্যার পরে ঘুরছেন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে সেই অরণ্যদেব যে বাড়িতে একদম সেসব খুলে টুলে গামছা পরে বাড়িতে বসে ধরুন পাত পেড়ে যে মানে লুচি মাংস খান না, এটা তো তুমি জানো না। কিন্তু একজন পরিচালক হিসেবে এটাই কাজ যে অরণ্যদেবকে ওইভাবে, অরণ্যদেব কিন্তু বাড়িতে এটা করে, হ্যাঁ ঠিক আছে, যে ও কিন্তু মানে একদম এসব ছেড়ে টেড়ে লুঙ্গি টুঙ্গি পরে বসে খেলে বাঙালি অরণ্যদেব আর কি। কিন্তু অরণ্যদেবকে তুমি কি না কি ভাবো বলো, এরকম চোখ, এরকম ওপরে আন্ডারওয়্যার পরা দাঁড়িয়ে আছে সারাক্ষণ, বা তার মানে কি অরণ্যদেব শুধু সেটাই? তা তো নয়। এটাই একজন পরিচালকের কাজ, যে একজন আমার হাতের কাছে যে অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদেরকে একটা অবশ্যই সুবিধা হয়, তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি অনেককেই, অধিকাংশ অন্তত কলকাতায় যারা কাজ করেন, বাংলায় যারা কাজ করেন তাদেরকে বলে, তাদের আসল ব্যক্তিত্বটা কি পর্দার ব্যক্তিত্বর বাইরে সেটা জানা থাকে বলে সেইগুলো একটুখানি খুঁজিয়ে বার করতে সুবিধা হয়। বানানোর ক্ষেত্রে তাই হচ্ছে।